আজকে আমাদের টপিকস হলো ম্যানেজমেন্ট অফ এ সিভিয়ারলি ইনজিউর্ড পেশেন্ট, পলিট্রমা পেশেন্ট। একটা ক্যাজুয়ালিটি কিভাবে তোমরা ম্যানেজ করবা সেই জিনিসটা। সিভিয়ারলি ইনজিউর্ড পেশেন্ট, তাহলে সিভিয়ারলি ইনজিউর্ড পেশেন্ট ম্যানেজ করতে গেলে আমরা যে জিনিসগুলো জানবো যে ডিফাইন মেজর ট্রমা অ্যান্ড পলিট্রমা, explain the principles of trauma management, describe the ATLS approach, perform the primary survey, identify the life-threatening injuries, discuss about the secondary survey, outline the definitive management, and understand trauma team organization. আমরা জানি কিন্তু আমরা এর আগেও বিভিন্ন টপিক্সে তোমরা পড়ছো যে আসলে একটা পলিট্রমা পেশেন্ট বা সিভিয়ারলি ইনজিউর্ড পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজ করি, তাই না? এটা আজকে সকালেও আলাপ হয়েছে। এগুলো আসলে সব সাবজেক্টেই আসবে। হ্যাঁ, তো এখানে আমরা তো জানি যে কোনো রুগী একটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে রুগীটার মৃত্যুর কোন কারণে রুগীটার মৃত্যু হচ্ছে। ডাক্তার হিসাবে এটাই তো আমাদের আগে প্রথম এবং প্রধান কাজ, কোন জিনিসটা ওই রুগীটাকে মৃত্যুর দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে আজকে তো যে আমি যে ফেসবুকে যে আমরা যে ঘটনাটা দেখলাম, এক্স্যাক্টলি তাই। রুগী কথা বলতেছে, মোবাইলে ফোন করতেছে, তার পার উপর দিয়ে ট্রেনের চাকা চলে গেছে, মেজর একটা ইনজুরি এবং ব্লিডিং হয়ে ভেসে যাচ্ছে। তাহলে আমরা যদি এই জিনিসটা না বুঝি যে তার প্রধান কারণ কি মৃত্যুর, হেমোরেজ, তাহলে তার আগে তুমি হেমোরেজটাকে গুরুত্ব দাও। যে রোগী কথা বলতেছে তার কি এয়ারওয়ে, ব্রিদিং এগুলো দেখার প্রয়োজন আছে? মোবাইলে ফোন করতেছে, তাহলে তার তোমার একদম আমরা জানি যে ABCDE প্রোটোকল আছে, কিন্তু তোমার মাথা ওই রোগী তো তোমার ওইখানে 5 মিনিট তুমি নষ্ট করবা সেটা তো চাচ্ছে না। তোমার ব্রেনটাকে ফোকাস করতে হবে যে রোগীর কোন কারণটা সবচেয়ে এই মুহূর্তে হার্মফুল। তোমার পাটা একটু উঁচু করে রাখো, তোমার হাতে কিচ্ছু নেই, পাটা উঁচু করলাম, হাত দিয়ে চেপে ধরলাম, শার্ট জামা দড়ি যা আছে আশেপাশে কিছুই পাওয়া যাবে না, কারো না কারো কিছু তো একটা পাওয়া যাবে। সেটা দিয়ে জোরে বেঁধে দেই পাটা, এবং সাইড বাই সাইড আমি রোগীটাকে পাশের যে কোনো একটা হসপিটালে ম্যানেজমেন্ট পাঠানোর জন্য আমি ব্যবস্থাটা নিলাম। তাহলে এই যে জিনিসটাকে মাথায় নিয়ে তুমি যদি আমরা এখন আজকের আমাদের এই যে পড়া যেটা আছে এটার দিকে আগাই, তাহলে বোঝাই যায় যে জিনিসটা আসলে সিভিয়ারলি ইনজিউর্ড পেশেন্টকে কীভাবে ম্যানেজ করবো। তো দেখো, ট্রমা ইজ দ্য লিডিং কজ অফ ডেথ ইন ইয়ং অ্যাডাল্টস, তাই না? ইট ইজ এ মেজর পাবলিক হেলথ প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ট্রমা, most death occurs within the first few hours after injury. So the early recognition and management improves the survival of the patient. Common cause কি আছে দেখো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, fall from height, physical assault, industrial accidents, burns. Goal of trauma ম্যানেজমেন্ট অফ দ্য ট্রমাটাইজ পেশেন্টের গোলটা কি? আমাদের গোল হল যে অবজেক্টিভগুলো, সেটা হলো টু প্রিজার্ভ দ্য লাইফ, টু প্রিভেন্ট দ্য ফার্দার ইনজুরি, আইডেন্টিফাই দ্য লাইফ থ্রেটেনিং কন্ডিশন, স্টেবিলাইজ দ্য পেশেন্ট অ্যান্ড প্রোভাইড ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। গোল্ডেন প্রিন্সিপাল কি? ট্রিট ফার্স্ট হোয়াট কিলস ফার্স্ট। যেটা রোগীকে কিল করতেছে সেটাকে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে প্রথমে। দিস ইজ দ্য গোল্ডেন প্রিন্সিপাল। টিম মেম্বার অনেককে দিয়েই হতে পারে। পলিট্রমার পেশেন্ট তো আর বলে কয়ে আসবে না যে এটা শুধু সার্জারি, জেনারেল সার্জারি, তা তো না। তার কোথায় কোথায় ইনজুরি আছে সেটার উপরে ডিপেন্ড করবে তোমার টিমের মেম্বার কারা থাকবে। প্রথমে রোগীটা আসে ইমার্জেন্সিতে, তাহলে সেখানে ইমার্জেন্সি ফিজিশিয়ান অ্যাটেন্ড করে,
এরপরে হয়তো কল দিল সার্জন বললো এটা অ্যানাস্থেশিয়া লাগবে, বা আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার কোনো ফ্র্যাকচার আছে, তাহলে সে কাকে ইনভলভ করবে? রেডিওলজি ডিপার্টমেন্টকে লাগবে, অর্থোপেডিক সার্জন লাগবে, অ্যানাস্থেশিয়া লাগবে, নার্স লাগবে, ব্রাদার লাগবে, সবাইকে লাগবে। হ্যাঁ, তাহলে এতটা মেম্বার আমার লাগবে। সো অ্যাডভান্টেজ অফ র্যাপিড অ্যাসেসমেন্ট সাইমultaneous ম্যানার ইমপ্রুভ দ্য আউটকামস। তাহলে এই যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হলো আমার ATLS প্রোটোকল। ATLS আমরা সবাই জানি যে ATLS আমাদের যে জিনিসগুলো নিয়ে হয়, একটা হলো প্রাইমারি সার্ভে আমরা জানি ABCDE অ্যাপ্রোচ। এরপরে আসো রিসার্সিটেট করবা, ABCD দেখার পরপরই তোমাকে রিসার্সিটেশনে যাইতে হবে। এরপরে তুমি সেকেন্ডারি সার্ভে করে দেখবা যে আর কোনো সমস্যা যেটা আছে কিনা, যেটা আমরা ওভারলুক করেছি বা আন্ডারলুক। হ্যাঁ, তারপরে তুমি ডেফিনেটিভ ট্রিটমেন্ট। এগুলো আর বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো যে এতে কি, বিতে কি, সিতে কি আছে, ডি অ্যান্ড ই। এয়ারওয়ে অ্যাসেস কীভাবে করি আমরা? ক্যান দ্য পেশেন্ট স্পিক? রোগী কি কথা বলতে পারে? এয়ারওয়েতে কি কোনো ফরেন বডি বা কোনো ফেশিয়াল ইনজুরি হয়ে ভিতরে কোনো কালেকশান ব্লাড জমা হয়ে তার এয়ারওয়েতে কোনো হ্যাম্পার করতেছে কি না? তাহলে একটা রোগী যদি তার কথা ক্লিয়ারলি বলে, তাহলে আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে গেছে। একটা রোগী যদি কথা বলতে পারে, তাহলে তার এয়ারওয়ে নিয়ে আর কোনো ভাবার দরকার আছে? ক্লিয়ার কথা বলছে মনে করো, আবার কথা বলতে পারতেছে না, তাহলে সামথিং রং। তখন আমরা একটু দেখবো যে কোনো হা করায় বা নাক দিয়ে দেখবো যে কোনো নাকের মধ্যে দিয়ে বা মুখের মধ্যে কোনো ফরেন বডি আছে কি না, কোনো ব্লাড ক্লট আছে কি না। এগুলো যদি থাকে তাহলে সেগুলো আমরা ওখান থেকে ওয়াশ আউট করে দেব। তাহলে এয়ারওয়ে ম্যানেজমেন্টে তারপরে দেখো যে কীভাবে আমরা করি জ থ্রাস্ট ম্যানুভার। চিন বা জ থ্রাস্ট করে নিউট্রাল রোগী। হ্যাঁ, এগুলো কি তোমাদের ট্রেনিং হয়েছে নাকি, না এমনি আলাদাভাবে যে আমাদের সিমুলেশন লাগে? আচ্ছা, এগুলো হবে, ওগুলো আমরা আরও পরে দেখানো হবে। আচ্ছা, যাই হোক, জ থ্রাস্ট ম্যানুভার, চিন লিফট, জ থ্রাস্ট, তাই না? এগুলো আমরা বলি। আর হলো সাকশান করি আমরা অরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে অ্যান্ড এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। তাহলে আমরা যদি সিম্পল রুগীটাকে নিউট্রাল পজিশান করলে রুগী যদি শ্বাস নিতে পারে বা এয়ারওয়ে ক্লিয়ার হয়ে যায়, তাহলে তো আমার আর কিছু দরকার নাই। রুগী যেভাবে কাজ ম্যাথ হয়ে এমনভাবে ছিল যে ওর মধ্যে দিয়ে বাতাস যাচ্ছে না, তুমি সিম্পল একদম নিউট্রাল পজিশান করো, রুগী দেখো যে এখন সুন্দর, পালস অক্সিমিটারে দেখলা অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, আমার তো আর কিছু লাগে না। তুমি দেখলা যে রুগীটাকে নিউট্রাল পজিশান করার পরেও রুগীর পালস অক্সিমিটার দেখতেছো কম, স্যাচুরেশন কম, তাহলে তুমি দেখো যে আরও কোনো অসুবিধা থাকতে পারে। মুখটা হা করাও, নাকটা দেখো, তোমার যে সাকার মেশিন যেটা আছে, একটা নল ঢুকাই দিয়ে তুমি অরোফ্যারিঞ্জিয়াল সাকশান করো, নেজাল সাকশান করো, এয়ারওয়ে ক্লিয়ার করে দাও, এখন দেখো শ্বাস নিতে পারে কিনা। তারপরে যদি না পারে, লাস্ট অপশান হলো এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। সুতরাং এমার্জেন্সি ম্যানেজমেন্ট তোমার ইভেন এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনটাও করা জানতে হবে প্রত্যেক ডাক্তারের, প্রত্যেক ফিজিশিয়ানের। তুমি যদি বলো যে আমার কই, অ্যানাস্থেশিয়া কই, তুমি কল দিতে দিতে তো রুগী শেষ। এই জন্যে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে এই যে এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, এটাও সবার জানা লাগে। কিন্তু আইসিইউ ম্যানেজমেন্ট এটা প্রত্যেক ডাক্তারের জন্য ম্যান্ডেটরি। একটা এয়ারওয়ে দেওয়া কঠিন কিছু না। তোমাদের এরপরে যখন পাস করবা অথবা প্লেসমেন্ট যখন থাকে সার্জারিতে, অ্যানাস্থেশিয়ায়, ওখানে দেখবা যে কীভাবে এখানে এই টিউবটা দিচ্ছে। হ্যাঁ, ওখানে ল্যারিঙ্গোস্কোপ আছে, জিহ্বাটা কীভাবে থ্রাস্ট করে এয়ারওয়েটা দেখে কতদূর পর্যন্ত ওটা দিচ্ছে। ইমার্জেন্সি অবস্থায় তোমার কোনো ড্রাগ লাগবে না যে রুগীটা সাকসা দাও, এ দাও, ও দাও, রুগীরা করো। তোমার যখন ইমার্জেন্সি নেসেসিটি নোজ নো ল, তুমি আগে রুগীটা বাঁচাও, এয়ারওয়েটা দিয়ে দাও। এবার বাইরে থেকে তোমার ভেন্টিলেটর নাই, মেশিন নাই, তুমি করো, আমু দিয়ে চালাও, অসুবিধা কী আছে? করে তো তুমি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা তুমি হাসপাতাল নেওয়া, মেন ওটিতে নেওয়া পর্যন্ত তো তুমি রুগীটাকে সেভ করতে পারবা। ইন দ্য মেন টাইম রুগী কার্ডিয়াক অ্যারেস্টে গেল, রুগীর স্যাচুরেশন কমতে কমতে তুমি ম্যানেজ করতে করতে রুগী কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল।
কী করতে হবে? সিপিআর দিতে হবে। সিপিআরটা প্রপার ওয়েতে দেয়া প্রত্যেক ফিজিশিয়ানের জন্য সেটা সার্জন হোক, মেডিসিন হোক, গাইনিকোলজিস্ট হোক, ফরজে আইন একদম। এটা জানতে হবে সবারই প্রপার ওয়েতে কীভাবে দিতে হবে সিপিআর। লাইফ সেভিং একটা জিনিস। এবং তুমি স্যাচুরেশনকে যদি তুমি অ্যালাউ করো যে আস্তে আস্তে কমে যাচ্ছে, তুমি যদি কোনো মেজার না নাও, রোগী ডেফিনেটলি কার্ডিয়াক অ্যারেস্টে যাবে। চোখের সামনে আমরা কত রোগী দেখতেছি যে 80, 70, 60 রোগী অ্যানাস্থেটিস্ট ইন্টিউবেশন করছে, ইসোফেজিয়াল ইন্টিউবেশন হয়ে গেছে, রোগীর এয়ারওয়ে খুব খারাপ। অনেক রোগীর পাওয়া যায় মানে ঘাড় খাটো অথবা নেক অনেক ওয়াইড, খুব হার্ড রুগীর, দেখা গেল যে এয়ারওয়ে দিয়ে যাচ্ছে না, মানে খুব এক্সপার্ট অ্যানাস্থেশিয়া, তাও আমরা দেখেছি 2-3 বার ফেল করছে, মনে করছে গেছে আসলে ইসোফেগাসের মধ্যে। এবার যখন এদিক থেকে মানে ভেন্টিলেটর দিছে, পেট ফুলে এরকম হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার কি হচ্ছে, স্যাচুরেশান কমতে 20, 25, 22-এ নেমে গেছে। তাড়াতাড়ি বললাম যে শিগগিরই টিউব বের করে নেন। টিউব বের করে দিয়ে এবার কি করবা, ওই অবস্থায় তুমি এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন তো করতে পারবা না, রোগী 3 বার ফেল, কী করবা তাহলে? ট্রাকিওস্টমি করতে গেলে তো অনেক কিছু লাগে, এটা সবাই তো পারে না। ট্রাকিওস্টমি যেমন মনে করতেছো এই যে ভেনিসেকশনের মতন এত সহজ, ট্রাকিওস্টমি তুমি এখানে থাইরয়েড গ্ল্যান্ড, এখানে মেজর ভেসেল, ট্রাকিওস্টমি যতটা বলা যায় মুখে অতটা সহজ না, অনেক কিছু লাগে। ওটির ফ্যাসিলিটি লাগবে, তুমি হঠাৎ করে গলা কেটে দিবা, তোমার হবে? তো ওই অবস্থায় কি করে, ওই অবস্থায় ওই যে রুগীর নিউট্রাল এয়ারওয়েটা, নিউট্রাল পজিশান একদম নিউট্রাল করো, সাকারটা নাও, গলায় কোনো কিছু আছে কি না ভালো করে ভিতরে ঢুকায় সাকশান দাও, সাকশান দিয়ে তোমার এয়ারওয়েটা একটু পরিষ্কার করো, একটু স্টিমুলেশনও পাইল রুগী। এর মধ্যে সাকসামিথোনিয়াম হলো শর্ট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট, 5 মিনিটের বেশি থাকে না, 5-6 মিনিট। প্রথমে অ্যানাস্থেটিস্টরা যখন ইনটিউবেশন করে সাধারণত সাকসামিথোনিয়াম দেয়, তো সাকসামিথোনিয়াম ইজ এ ভেরি শর্ট অ্যাক্টিং। তো এই শর্ট অ্যাক্টিং দেয় তারা এই কারণে যে এয়ারওয়েটা সিকিউর করার পরে এরপরে লং অ্যাক্টিং দিবে। তা না হলে তুমি যদি লং অ্যাক্টিং দিয়ে তারপরে দাও আর যদি ফেল করে, ওই রুগী আর বাঁচাতে পারবে না। এই যে 5-6 মিনিট একটা রুগী খুব ডিফিকাল্ট অবস্থায় থাকে। অ্যাক্সিডেন্টাল ইন্টিউবেশন হলো ইসোফেগাসে। আমি এই বিগত 7 দিনের মধ্যে 2টা রুগী পাইছি এরকম, 2টা হয়ে গেছে এরকম। ভালো অ্যানাস্থেটিস্ট আমার সাথে কাজ করছে সবাই সিনিয়র মোস্ট। আর রুগীর তো অনেক রকম প্রবলেম থাকতে পারে, গেলই না 3 বার গেল না। একটা ওদিন পোস্টপন্ড করছি একটা রুগী যে না এটা আজকে যেহেতু এত খারাপ হয়েছে আজকে না, পরের দিন করছি। সব অ্যানাস্থেশিয়ারে বলছে যে এই রুগী কিন্তু 3 বার ফেলিওর হয়েছে, আপনি আপনার যা যা লাগে সেই সব জিনিসপত্র নিয়ে আপনি রাখবেন, প্রয়োজনে 2-3 জন অ্যানাস্থেশিয়া রাখবেন। পরের দিন উনি মারাত্মকভাবে প্রিকশন নিয়ে কাজ করছে, একবারেই ইন্টিউবেশন হয়েছে। অনেক সময় রিল্যাক্ট্যান্ট থাকে, অ্যানাস্থেশিয়াও রিল্যাক্ট্যান্ট থাকে, সব ফ্যাসিলিটি থাকে না। আমার তো ফেলিওর হতে পারে, ফেলিওর হলে তাকে আমরা কিভাবে ম্যানেজ করব এটাও অ্যানাস্থেশিয়ার মাথায় রাখতে হবে। তখন আমরা বুঝি খুঁজি, তখন আমরা গাইড ওয়্যার খুঁজি, অনেক কিছু খুঁজি। যখন যেতে চায় না, ওই বুঝির মধ্যে দিয়ে তখন আবার এন্ডোট্রাকিয়াল টিউব ঢুকানো যায় কোনো রকমে। যদি বুঝি তো ছোটো চিকন একটা নল, এই নলটা কোনো রকমে যদি আমরা ট্রাকিয়ায় দিতে পারি, তাহলে এবার ওর উপর দিয়ে আস্তে আস্তে আমরা ওর মধ্যে দিয়ে তখন আমরা এন্ডোট্রাকিয়াল টিউবটা ঢুকাইতে পারি। সেই মেথডে করছে সেকেন্ড ডেতে। তো যাই হোক, সেটা একটা কথা হলো যেটা অ্যাক্সিডেন্টাল ইসোফেজিয়াল ইন্টিউবেশন হতেই পারে, খারাপ এয়ারওয়ে যাদের আছে হতেই পারে। আইডেন্টিফাই করবা কী করে? ওই যে রোগীর স্যাচুরেশন দেখবা, আস্তে আস্তে 100 তো শুরু করছে অ্যানাস্থেশিয়া, এরপরে দেখা হলো 90, 85, 80, 50, 60, 20, মানে এই রুগী কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল। কিন্তু আমরা কিন্তু সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্টরা সবাই কিন্তু রেডি, ওরা মনে করো যে গাউন পরা, গ্লাস পরা, সব পরা, সবাই একবার ওই দিনে সেকেন্ড সব লাগো তাড়াতাড়ি রুগীর পিছনে, আগে রুগী বাঁচাও। কেউ সিপিআর দিচ্ছে, কেউ এয়ারওয়েটা আনতেছে, কেউ আম্বু ব্যাগ, কোন জায়গায় আম্বু ব্যাগ আনো, সবাইরে লাগাই দিতে হয়। অন্তত সিপিআর দিয়েও তো 5-7 মিনিট রুগীটা বাঁচানো যায়। স্যাচুরেশন 20, রুগীর সায়ানোসিস একদম পুরা জিব্বা টিব্বা কালো হয়ে রুগী, শ্বাস না, এখানে নাই, কোনো হার্টবিট নাই, কিচ্ছু নাই, পালস নাই, সব রুগী শেষ। সেসব রুগী সার্ভাইভ করছে, বেশি আসছে তো, কোনো রুগী মরে নাই তো। আজ পর্যন্ত এরকম তো অহরহ পাইছি আমি, আমার জীবনে অনেক পেয়েছি আমি, একটাও তো মরে নাই। তোমাকে জানতে হবে যে এই রুগীটাকে ডিফিকাল্ট অবস্থায়
কিভাবে তোমাকে সার্ভাইভটা করে। তুমি হলো লিডার, টিম লিডার, তুমি সার্জন, তুমি টিম লিডার। তুমি যদি আমার কাজ না অ্যানাস্থেটিস করুক, আমি বসে থাকি, হবে? তাকে হেল্প করতে হবে। তো এই জন্যে জরুরি অবস্থায় অনেক জায়গায় অনেক বেল থাকে, ওই বেল বাজাইতে হয়, বাজাইলে সবাই ছুটে আসে। যে কোনো অবস্থায় তুমি তোমার হেল্প যারা আছে আশেপাশে তাদের হেল্প নিতে হবে জরুরি অবস্থায়। এই জরুরি অবস্থায় হেল্প নিয়ে প্রচুর রোগী বাঁচাইছে আমার সামনে। কোনো রোগী ইনশাল্লাহ ওইভাবে যাওয়ার আগে বলে দিতে হবে, কারণ আমার বইপত্রে লেখা আছে সিপিআর দিয়েও 10-15 মিনিট পর্যন্ত রোগী বাঁচায় রাখা যায়। তাহলে আমার কোনো ইন্টিউবেশন নাই, রোগী বাঁচায় রাখা যাবে না? রোগী তুমি ABCD প্রোটোকল ফলো করো, রোগীটা তুমি এটা তুমি চেন লিফট জ থ্রাস্ট ম্যানুভার করে তুমি একদম নিউট্রাল করে নাও। অ্যানাস্থেশিয়া ইন্টিউবেশন দেওয়ার জন্য যে পজিশন করেছিল আমি আমার মতন পজিশন করে নিলাম, এখন তো আর আমার ইন্টিউবেশন হচ্ছে না। তুমি সাকশনটা দিয়ে সাকশন দাও। তুমি তোমার যে আম্বু ব্যাগ, তুমি এখানে অরোফ্যারিঞ্জিয়াল টিউব আছে, জিব্বাটা মনে করো একদম ফল ব্যাক করে এয়ারওয়ে বন্ধ করে রাখছে, এখানে অরোফ্যারিঞ্জিয়াল টিউব আছে আলাদা, এটা দিয়ে জিব্বার নিচ দিয়ে জিব্বাটাকে থ্রাস্ট করে এয়ারওয়েটা ক্লিয়ার রাখে। এরপরে তুমি আম্বু ব্যাগ লাগাও। আম্বু ব্যাগের মধ্যে তোমার অক্সিজেন থেকে যে অক্সিজেনটা আসতেছিল সিলিন্ডার থেকে, আম্বু ব্যাগের মধ্যে ওই সিলিন্ডারের অংশটা লাগানোর স্কোপ আছে। আম্বুটা ধরলে কিন্তু তুমি এয়ার না দিয়ে তুমি ওখানে হাই ফ্লো অক্সিজেন লাগাই দিলা, যেটুকু গেল খুব দ্রুত অক্সিজেনটা গেল আমার। আর এদিকে আমি সিপিআর করতেছি, আমার এর মধ্যে সাকসামিথোনিয়ামের অ্যাকশান কেটে গেল, রোগীবার দেখা যাচ্ছে আস্তে 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 শ্বাস নিচ্ছে। আমি এখানে পালস, তারপর অ্যাড্রিনালিন আছে, অ্যাড্রিনালিন দিলা দ্রুত। আমি পালসে হাত রেখে বলতেছি, আমি অ্যানাস্থেশিয়াকে বলতেছি হ্যাঁ এখন কিন্তু পালস পাওয়া যাচ্ছে, রোগী গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, সাইনোসিসটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, রোগী সারভাইভ হয়ে গেল। এরপরে রোগী শ্বাস নিচ্ছে, রোগী 2 মিনিট পরে দেখবা যে কথা বলবে, আউ করতেছে কত, মানে তুমি তখন সেফ, রোগীটা সেফ হয়ে গেল। সেকেন্ড টাইম তুমি দিতে গেলে এবার তোমাকে সমস্ত ফ্যাসিলিটি সব কিছু প্রিকশন নিয়ে তুমি আবার চেষ্টা করলে করতে পারো, কিন্তু যেটা ডিফিকাল্ট সেটা অলওয়েজ ডিফিকাল্ট। ওই সময় উচিত হলো আরও অ্যানাস্থেটিস্ট যারা আছে দরকার হলে 2-1 জন পরামর্শ করে, অথবা পোস্টপন করা, পরের দিন সব প্রিকশন নিয়ে রোগীটাকে আবার চেষ্টা করা। তো এটা তো অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় হচ্ছে একই কাহিনী। এই যে পলিট্রমার পেশেন্ট, ইনজিউর্ড পেশেন্ট, কাহিনী তো একই, এয়ারওয়ে তো ব্রিদিং সব জিনিস তো একই সব জায়গাতে। হ্যাঁ, তাহলে এই যে ATLS যে গাইডলাইন এ তো সবার জন্য একই, এই জন্য তোমাকে এটা খেয়াল রাখতে হবে। সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন, সার্ভাইকাল ইনজুরি আছে, তা তুমি সার্ভাইকাল স্পাইনকে যদি তুমি প্রোটেক্ট না করো তাহলে তোমার এয়ারওয়ে ঠিক থাকবে? তো বেগে চলে যাবে। হ্যাঁ, এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন, ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন, তুমি রেসপিরেটরি রেট দেখো, চেস্টের কোনো মুভমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা শ্বাস প্রশ্বাসের সাথে তুমি খেয়াল করো। যখন অ্যাক্সিডেন্টালি ইন্টিউবেশন হয়, ওই যে ইসোফেজিয়া, তখন ওই ভেন্টিলেটরে যে তোমার ভেন্টিলেশনটা যে মেনটেন করতেছে, তুমি তখন দেখবা যে তোমার পেটটা উঁচু হচ্ছে শুধু, এইখানে কিন্তু আর উঁচু নিচু হচ্ছে না। তো এটাই তো ব্রিদিং। তোমার লাংসে যদি না যায় তা তোমার লাংস এক্সপ্যান্ড হবে, সেটা তোমার খেয়াল করার জিনিস। এখানেও তাই, রেসপিরেটরি রেট দেখো একটা রোগীর, চেস্ট মুভমেন্টটা ঠিক আছে কিনা দেখো, স্যাচুরেশনটা তুমি দেখো। এখন তো সব জায়গায় আলাদা মনিটর থাকে, না থাকলে এই যে আঙ্গুলে হাতে লাগানো স্যাচুরেশন প্রোব, যেটা খুব কমন এখন পাওয়া যায়, পালস অক্সিমিটার। এরপরে তুমি ব্রেথ সাউন্ড দেখো, রোগী যে শ্বাস নিচ্ছে ব্রেথ সাউন্ড পাচ্ছ কি না। এমনও তো হতে পারে নিউমোথোরাক্স, হিমোথোরাক্স হয়ে লাংসে, মানে এত ইনজুরির পেশেন্ট, তুমি তো জানো না যে কি কোথায় ইনজুরি আছে। তুমি যদি শ্বাস না পাও, রোগী ব্রেথ নিচ্ছে না, তুমি শ্বাস নেওয়ার জন্য তুমি যে স্টেথোস্কোপ লাগাইছো সেখানে কোনো সাউন্ডও পাচ্ছ না, তার মানে সামথিং রং। তাহলে তার যদি টেনশন নিউমোথোরাক্স থাকে তাহলে তোমার সেখানে গুরুত্ব দিতে হবে। টেনশন নিউমোথোরাক্স, তুমি এখন ওই ওটিতে নিয়ে রোগী ম্যানেজ করতে গেলে তো তোমার সময় লাগবে, তাহলে কি করতে হবে? নিডেল থোরাকোস্টমি, মেড ক্লাভিকুলার লাইনে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, যে স্পেসই হোক কোনো অসুবিধা নেই। 3rd, 4th, 5th, এটাও তো তোমার ট্রায়াঙ্গেল অফ সেফটি। তুমি একটা দিবা রুগীর,
টেনশন নিউমোথ্রাক্স মানে ওখানে বাতাস আছে, লাংস একেবারে কলাপসের সাইডে অন্য সাইডে চলে গেছে। মিড ক্লাভিকুলার লাইনে তুমি দিবা ঢুকায় দেখবা যে বাতাস বের হচ্ছে, 1 মিনিট 1.5 মিনিট বাতাসটা বেরিয়ে গেলে রুগী আরাম পাবে। ওই নিরেটা থাকা অবস্থায় বা তুমি রুগীটাকে ওটিতে নাও। আমাদের সমস্যা হলো আমরা ইমার্জেন্সি এই ম্যানেজমেন্টগুলোতে খুব আমরা জানি না, এটা নেগলেক্ট হয়, ট্রেন্ড নাই, ভয় পাই। আবার অনেক রুগীর সাথে অনেক অ্যাটেন্ডেন্ট থাকে, একজন এক এক রকম কথা বলে, পারলে মারতে আসে। আবার ওখানে আমাদের সেপারেশনের কোনো ব্যবস্থা নাই। ইমার্জেন্সি জায়গায় দেখবা যে তোমার লোকজন 20টা 50 জন যদি আসে, তুমি একা, তোমার আর 2-1 ওয়ার্ড বয়টায় আছে, এই মনোবল, এই ম্যান পাওয়ার নিয়ে তুমি কি করতে পারো এখানে? এই জায়গাটাকে ফোকাস করা দরকার। আমাদের আন্দোলন বলো যাই বলো, এইখানেই তো আমাদের ফোকাস, তো এই জায়গাতেই করতে হবে তোমাদের। এই যে ইমার্জেন্সি জায়গায় তো বেশিরভাগ মার খায় ডাক্তাররা, কারণ ওই জায়গায় আসলে কোনো ব্যবস্থা নেই ঠিকমতো, না আছে আমাদের ডাক্তারদের প্রপার ট্রেনিং, না আছে ওখানে ম্যান পাওয়ার, না আছে ওই ট্রেন্ড হলেও তোমার হাতে কিছুই নেই। কারণ ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, লাভ আছে? তুমি ওখানে কি ম্যানেজ করবা? তোমার ভেন্টিলেটর নাই, তোমার মনিটর নাই, কিছুই নাই, তুমি কি করবা ওখানে? একটা অ্যাম্বুব্যাগ দিয়ে চলে সব কিছু, তোমার সাথে ট্রেন তো আরও 3-4 জন লোক লাগে হিসাবে। তো আসলে আমাদের গোড়ায় গলদ, বিদেশে দেখবা যে ওই ইমার্জেন্সি জায়গাটাকে সবচেয়ে প্রায়োরিটাইজ করা হয়। একটা হাসপাতালের ইমার্জেন্সি হলো কি পয়েন্ট, সেইখান থেকে তোমার রুগী স্ক্রুটিনি হবে, এইখান থেকে তোমার ATLS ফলো করা হবে, এইখানে সমস্ত কিছু দেখার মতন এক্সপার্টাইজ থাকতে হবে। এইখান থেকে রুগীটা সেফলি, কোনো রুগী এখানে ম্যানেজমেন্ট পেয়ে রুগী ছাড় পাবে, কেউ অ্যাডমিট হবে, আবার কেউ ওটিতে যাবে। কোন রুগীটা ছাড় দেবা এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে, কোনটাকে তুমি অ্যাডমিট করবা ওয়ার্ডে যাবে, কোনটা ICUতে যাবে, আর কোনটা ইমার্জেন্সি ওটিতে যাবে, এই ডিটেকশানটা তোমাকেই করতে হবে। তার মানে তুমি প্রপার ট্রেন থাকতে হবে ওখানে তোমার, ঠিক না? এই জায়গাটা আমাদের একটু দুর্বলতা আছে। এখন যদি সরকার, এই যারা ম্যানেজমেন্টে আছে, তারা যদি এই জায়গাটাকে একটু হাইলাইট করে, ম্যানেজমেন্টটায় সমস্ত বাংলাদেশের উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি এই জিনিসটাকে মানে প্রাধান্য দেয়, তাহলে কিন্তু ইমপ্রুভ হবে, তা নাহলে হবে না। আমার তো মনে হয় যে টার্সিয়ারি লেভেলের হসপিটালগুলা এইখানে খরচ করা বেশি, মানে উচিত বেশি। একটা উপজেলা হেলথ কমপ্লেক্সকে 30 শয্যা থেকে তুমি 100 শয্যা করতেছো, এখানকার ম্যান পাওয়ার কয়জন থাকবে ওখানে ডাক্তার? আর ওখানে কি ব্যবস্থা আছে এমন যে তুমি ওইখানে একেবারে সব রোগী ম্যানেজমেন্ট করে ফেলবা? প্রত্যেকটা জেলায় তো মেডিকেল কলেজ আছে, অথবা ইনস্টিটিউট আছে, কোনো জেলায়, কোনো জেলায় স্পেশালাইজড হসপিটাল আছে না? তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা প্রায়োরিটাইজ করি, একটা উপজেলা থেকে একটা জেলায় একটা রুগী আসতে উইদিন 1 আওয়ার, ম্যাক্সিমাম হাফ আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে যদি একটা রুগী ওখানে ম্যানেজ করে এই রুগীটা পাঠানো যায়, তাই তো আমি মনে করি জনবল থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু, টারশিয়ারি লেভেলের হসপিটালে আমি মনে করি যে টাকা পয়সা এগুলো খরচ করে এগুলোরে এনরিচ করা উচিত। এখানে আমাদের যে ম্যান পাওয়ার, এখানে ইউনিট আছে, একটা ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্টে ট্রেনই আছে, ইন্টার্ন আছে, অনারি মেডিকেল অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, RS প্রফেসর। এত ম্যান পাওয়ার তুমি কোথাও পাবা? তাহলে সেই লেভেলে তুমি এই এত ম্যানেজমেন্ট পারবা? তাহলে আমাদের এই ডিফিকাল্টিস আছে, আমাদের ম্যানেজমেন্টের ঝামেলা আছে। এই জায়গাগুলোকে প্রায়োরিটাইজ করে যদি এই ম্যানেজমেন্টের যেখানকার টাকা খরচ করা উচিত সেখানে যদি করা হয়, আমি মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নতি হবে। তো এখানে দেখো, যেটা বলছিলাম, তোমার ওই যে ব্রিদিংয়ে দেখতেছো ঝামেলা, অথচ কিছু লাইফ থ্রেটানিং কন্ডিশন দেখো, টেনশন নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স, ম্যাসিভ হিমোথোরাক্স, ফ্লায়াল চেস্ট, কার্ডিয়াক ট্যাম্পোনেট, এই যে কথাগুলো বলা হলো, এই যে ইট ইজ এ লাইফ থ্রেটানিং কন্ডিশন। এই কন্ডিশনগুলো, এইগুলোকে তোমাকে ম্যানেজ করার জন্য খুব বেশি সময় তুমি পাবা না। এই রুগীটাকে বাঁচায় রাখতে হলে তোমাকে এগুলো ম্যানেজ করা জানতে হবে। এখন তুমি যদি বলো ফ্লায়াল চেস্ট হয়েছে, এখানে থোরাসিক সার্জন লাগবে, তুমি যদি বলো কার্ডিয়াক ট্যাম্পোনেট হয়েছে, কার্ডিয়াক সার্জন লাগবে, বাবা এগুলো, তাহলে তুমি বলো যে আমি ডিউটি করতেছি, আমি তো মেডিসিনে ক্যারিয়ার করব, আমি
আমি ভাই কীভাবে নিউমোথোরাক্স ম্যানেজ করব। এমন কিছু সিচুয়েশান আছে যেগুলো আমাদের সবাইকে জানতে হবে, ইরেসপেক্টিভ অফ অল ডিসিপ্লিন, সবাইকেই জানতে হবে। এইগুলো আমাদের যেদিন জানবো, সবাই ম্যানেজ করতে পারবো, সেই দিন তোমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে এবং সেই দিন ম্যানেজমেন্টটা ভালো হবে, তার আগে হবে না। অক্সিজেন থেরাপি, নিডেল ডিকম্প্রেস ম্যানেজমেন্ট, চেস্ট টিউব ইনসারশন। এই যে চেস্ট টিউব, তার মানে যে ওয়াটার সিল ড্রেনেজ, খুব কঠিন কিছু না। ওয়াটার সিল ড্রেনেজ, ওই যে টেনশন নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স, খুব কঠিন কিছু না। আমি তো করি এগুলো 2 মিনিট 3 মিনিট টাইম লাগে। এইখানে তুমি ট্রায়াঙ্গেল অফ সেফটিতে তো জানো কোন স্পেসে 4 থেকে 6 বলি আমরা, 4, 5, 6, এই 4 আর 6 নম্বর স্পেস, আর এদিকে মিড অ্যাক্সিলারি লাইন, আর এখানে মিড ক্লাভিকুলার লাইন থেকে শুরু করে এর পিছন দিকটা যে অংশটা, এই জায়গাটা সেফ। এই জায়গাটা তুমি একটা ইন্টারকোস্টাল স্পেসে তুমি একটা কাটবা, কেটে একটা আর্টারি ফর্সেপ দিয়ে ফাঁক করবা, দিয়ে এবার একটা চেস্ট ড্রেন ঢুকাই দিবা ভিতরে, শেষ কাহিনি। কয় মিনিট লাগে এটা? একটা রোগীর লাইফ সেভ। এগুলো জানতে হবে সবাই। তোমরা দেখবা 1বার 2বার, আমাদের এতে দেখবা না, যারা আগ্রহী তাদের শিখতে সময় লাগে না। 1বার 2বার দেখবা, এরপরে নিজে করবা, আমরা সামনে দাঁড়াই থাকবো। কিন্তু তোমাদের আগ্রহ নেই তো, তোমাদের আগ্রহের প্রচুর ঘাটতি, আমরা তো দেখি তো প্রচুর ঘাটতি। এই জন্য তো গালিগালাজ করি এই কারণে, আর বকাঝকা করতে হয় এই কারণে। একটা সেলাইও তোমাদের শেখার কোনো আগ্রহ নেই, সব ফাঁকি। এই জন্যে এই জায়গাকে তোমাদেরকে, এই জায়গায় একটু আগ্রহী হতেই হবে, তা নাহলে হবে না। সার্কুলেশনে তুমি দেখো, পালস রেট দেখো, ব্লাড প্রেশার দেখো, স্কিনের কালার দেখো, ক্যাপিলারি রিফিল দেখো, এইগুলো দেখে তুমি অ্যাসেস করে ফেলছো। পালস পাচ্ছ না, প্রেশার পাচ্ছ না, স্কিনের কন্ডিশান তোমার ডার্ক হয়ে গেছে, ঠোঁট লিপ যা আছে সব সায়ানোজড, আঙ্গুলের মাথা টাথা সব সায়ানোজড। তুমি ক্যাপিলারি রিফিল কী দেখবো, এত কালো সায়ানোজ হয়ে গেছে, তাহলে বুঝতে বাকি আছে যে এই রোগী কী অবস্থায় আছে, শকে আছে। এখন এখানে কি কি আছে? মেজর সোর্স অফ ব্লাড লস, এইটা তোমার একটা মাল্টিপল ইনজিউর্ড পেশেন্টের চেস্টে থাকতে পারে, হিমোথোরাক্স, অ্যাবডোমেন, ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা। একটা বাচ্চা কয়েকদিন আগে, আমি বলবো না, কোনো এক ক্লিনিকে, তার মনে হয় যে ফিমার বা টিবিয়া ফিউলা যাই হোক ফ্র্যাকচার ছিল, রোগীর অপারেশান করে রোগী সুন্দর ম্যানেজ করছে ওদিকে, রোগী নেগলেক্টেড হয়েছে, তার আসলে অ্যাবডোমিনাল ট্রমা, ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা, রোগী মারা গেছে বাচ্চাটা। পরে শুনলাম যে কল দিয়েছে যখন সার্জনের, যে দেখে যে আর নাই। তাহলে দেখো, আমরা অ্যাসেস করছি কিন্তু পুরাটা অ্যাসেস করি নাই। আলট্রাসাউন্ডটা যদি আমরা পেটের একটা পলিট্রমার পেশেন্ট, তুমি দেখতেছো এখানে ভাঙা আছে, একটা ভাঙা দেখলেই কি তোমার শেষ? ওই যে প্রোটোকল ফলো করেনি আসলে, পুরাটা এক্সপোজার করতে হবে না, তুমি দেখবা না সব কিছু এক জায়গায় ভেঙে গেল আর তুমি ওটা দেখেই তোমার মানে তুমি খাদ্য হয়ে গেলে হবে? তাহলে রোগীর ফিমার ম্যানেজ করছো খুব ভালোভাবে, রোগীর অ্যাবডোমেনটা তো ভালো করে দেখে নাই, অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ড করে নাই, অথবা ইনিশিয়ালি করছে তখন ভালো, এরপরে ফলো আপ করে নাই, আস্তে আস্তে ব্লিডিং হয়ে অ্যাবডোমেন হয়ে রোগী শকে চলে গেছে। শকে তাও কি ইরিভার্সিবল শকে যখন ছিল তখন তুমি সার্জনের কল করছো, এই রোগী আর বাঁচানো যায়নি। এটা অহরহ হচ্ছে, এটা আমাদের দেশে অহরহ হচ্ছে, আমরাই করতেছি, আমাদের সামনেই হচ্ছে ঘটনাগুলো। আমি নিজেকেও তো দায়ী মনে করতে পারি, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরাও দায়ী, আমাদের ব্যবস্থা দায়ী, আমাদের ব্যবস্থা দায়ী মানে আমরাও দায়ী। বিদেশে তো স্ক্যান ফাস্ট আছে না, ফোকাসড অ্যাবডোমিনাল সোনো স্ক্যান, আল্ট্রাসাউন্ড তো সার্জন নিজেই, মানে সব ডাক্তাররা আল্ট্রাসাউন্ড বুঝতে হয়, পেটে লাগাবা, এখানে কালেকশান আছে কিনা দেখে যাওয়া, শেষ। এই তোমার মোবাইলের মতন এরকম লাগাবা, শেষ, এই দেখে নেবাই, লাস্ট চেস্টে লাগাইলা, কালেকশান আছে কিনা দেখে নিলা, তাই না? তাহলে এরকম আছে তো অনেক কিছু। যাই হোক, এই যে পলিট্রমার পেশেন্টের কেন আমরা ATLS গাইডলাইন ফলো করি, কারণ এগুলো তো আর
একদিনে হয়নি, একটা মানুষ দিয়ে হয়নি, এগুলো বহুত গবেষণা করে কিন্তু এইটা তৈরি হয়েছে। এই জন্যই সিস্টেমেটিক যদি আমরা আগাই তাহলে আমাদের ভুল কম হবে, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তাহলে আমরা চেস্ট দেখবো, অ্যাবডোমেন দেখবো, পেলভিস দেখবো, লং বোন দেখবো, এক্সটার্নাল ব্লিডিং দেখবো। এরপরে হলো ম্যানেজমেন্ট। একটা রোগীর শকে গেছে, তাহলে কি করব? এমার্জেন্সিতে তুমি ডিউটি করতেছো, রোগীর শক অবস্থায় আসছে, তোমার প্রধান কাজ কি? আগে বলবা এ বি, ওইটা দেখার পরে তারপর তো সি, এয়ারওয়ে আগে, ব্রিদিং আগে। তোমার রোগীর শকে আছে, এমন তো হইতে পারে তুমি তো জানো না কী শক। এয়ারওয়ে, ব্রিদিং এটা কন্ট্রোল করে তারপরে তুমি সার্কুলেশন। এ তো সাইড বাই সাইড, এমন তো না যে আমি একদম সব শেষ করে তারপরে এইভাবে যাব, মানে সমস্ত কাজ কিন্তু সাইড বাই সাইড চলবে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে যেন এইগুলো কোনোটা মিসিং না হয়। তো সার্কুলেশন, একটা রোগীর শকে আছে, কী করবা? সার্কুলেশনের ব্যাপারে কি করবা? তোমাকে দেখতে হবে যে এই শকটা কি আসলে ব্লাডের কারণে নাকি রোগীর ডিহাইড্রেশনের কারণে। রোগীর যদি একটা হেমোরেজ বা পলিট্রমা, তাহলে নিশ্চয়ই এটা হেমোরেজ। আর একটা রোগীর ডায়রিয়া 3-4 দিন অথবা বমি, এই রোগীর কি হেমোরেজ? তাহলে এটা হলো ফ্লুইড লস। তাহলে এই শকটা আইদার হাইপোভলিউমিক না হেমোরেজিক। হাইপোভলিউমিকের মধ্যে একটা হেমোরেজিক। তাহলে আগে আইডেন্টিফাই করো যে তার কী লাগবে। যদি মনে করো এটা হেমোরেজিক, তাহলে ব্লাড দেওয়ার জন্য তোমার যা লাগবে, তুমি একটা হোয়াইট বোর আইভি ক্যানুলা ঢুকাইলা। একটা কেন, তোমার আছে 4টা, তোমার সামনে 4টা না 5টা জায়গা আছে, 5টাও না, অনেক আছে। যদি তোমার চোখ খোলা থাকে তাহলে অনেক জায়গা। যেমন আমি বলি 2 হাতে আছে না, 2 হাতে তো আমরা দেই কেফালিক ভেন। এরপরে তুমি 2 হাতে ট্রাই করলা, 2 পায়ে ট্রাই করলা গেট স্যাফেনাস ভেন, ক্যানুলা দিয়ে ট্রাই করতে পারি তো 4 জায়গায়। চুপসে গেছে, রোগীর প্রেশার নাই, পালস নাই, কোনো জায়গায় যাচ্ছে না, কি করবা? সিভিলাইন দিতে গেলে এক্সপার্টাইজ লাগে। যাই দাও না কেন, এটা তোমার যদি ট্রেন না থাকে তুমি জীবনেও পারবে না। আমরাও তো করি না, অ্যানাস্থেশিয়ালারা করে। আমি করছি এককালে যখন কার্ডিয়াক সার্জারিতে ছিলাম, এখন আর করি না, অ্যানাস্থেশিয়ালারা অ্যাভেলেবল করে। এটা করতে গেলে লাগে তো একটু মেজর বড়ো ভেসেল। অ্যাক্সিডেন্টাল যদি তুমি আরেক জায়গায় পিয়ার্স করে দাও, রোগী ব্লিডিং ওইখান থেকে মারা যাবে, যেটুকু ছিল সেটুকু শেষ। তাহলে তোমার এই 4টা পেরিফেরাল লাইন বাদ দিয়ে নেক্সট কাজ হলো ভেনিসেকশন। ভেনিসেকশনটা খুব সহজ। এই যে গ্রেট স্যাফেনাস ভেন মিডিয়াল ম্যালুলাসের উপর দিয়ে যায় না, কাজ দিয়ে সোজা লম্বা উপরে ওঠে। তাহলে মিডিয়াল ম্যালুলাসের 1 ইঞ্চি উপরে একটা ট্রান্সভার্স ইনসিশন যদি দাও, এখানে আসেই তো টিবিয়া, এখানে হাড্ডি ছাড়া আর কি আছে? আর আছে একটা ভেন, আর কিছু নেই। একটা পোজ দিলে পর তোমার ওই ভেনটা এক্সপোজ হয়ে যাবে। স্কিনটা পোজ দিবা, স্কিনটা পিয়ার্স করবা, এরকম করে একটা হুক করবা, ওর মধ্যে গ্রেট স্যাফেনাস ভেন চলে আসবে। গ্রেট স্যাফেনাস ভেনের এবার আমরা কীভাবে ভেনিসেকশন করি, কীভাবে? ওর মধ্যে একটা ছোটো নিডেল ঢুকাই, মাঝখান দিয়ে ঢুকাইয়ে উপরের অর্ধেক কেটে ফেলি। উপরের অর্ধেক কাটলে লুমেনটা বের হয়ে গেল। এরপর একটা আইভি ক্যানুলা ঢুকাই দিই, দিয়ে এবার বেঁধে দিই। এইবার তুমি স্যালাইন একটা লাইন তুমি পেয়ে গেছো। এই লাইন দিয়ে এবার যদি তুমি হাতের কাছে যে ফ্লুইড আছে, ইমার্জেন্সি অবস্থায় তোমার ওই ডিএনএস নাকি তোমার ওই হার্টম্যান নাকি নর্মাল স্যালাইন খোঁজার দরকার আছে, কলেরা স্যালাইন যা আছে ওটা এস্টাবলিশ করো। রোগী শখে আছে, কি করবা? একটা লাইন তুমি পেয়ে গেছো, তাহলে নর্মাল ফ্লুইড দিলে তো 25-30 ফুট আর বেশি, 50 ফুট আর বেশি তো যাবে না। তাহলে তোমার ওই যে ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে আমরা এবার প্রেশার দিয়ে চেপে, অথবা যে স্পিগমোম্যানোমিটার যেটা প্রেশার মাপার, ওইটা ওখানে রেখে প্রেশার দিয়ে ওটা যদি তুমি রাখো, দেখবার দেখবা স্যালাইন কীভাবে জোরে যাচ্ছে। তুমি যদি 200, 400, 500, 1 লিটার যদি ফ্লুইড ওখান থেকে দিতে পারো, ইন দ্য মিন টাইম হার্টের ক্যাপাসিটিটা বাড়বে। তুমি একটা আইভি লাইন পেয়ে গেছো, তুমি স্টেরয়েড দিতে পারতেছো, কর্সন দিলা, তুমি অ্যাড্রিনালিন দিলে, রোগীর হার্টের অ্যাক্টিভিটি চলে আসবে না? এর মধ্যে হার্টের অ্যাক্টিভিটি চলে আসলো, একটু ফ্লুইড আসলো, ভেনাস রিটার্ন হবে। এখন তুমি দেখবা যে এইসব যেগুলো আগে পাও নাই, তুমি হাতের যে ভেনগুলো তুমি আগে পাও নাই, এখন দেখবা পাবা। এর মধ্যে তোমার 4-5 জন লোক লাগাই দিলা যে আমি ভেনিসেকশন করতেছি, তোরা একটু অন্য জায়গায় দেখ। আরও যারা আছে, সিস্টার হোক, নার্স হোক, যেই হোক,
যে জানে তাকে লাগাই দাও, এমার্জেন্সি সিচুয়েশনে কোনো নিয়ম নেই। আরও দু একটা লাইন যদি পায় সাথে সাথে এই রুগী মরবে সহজে। আর এই যে তুমি রুগী শকে গেলো, তুমি একটু সিপিআর আরেকজন দিতে থাকলো, আর তুমি এদিকে ম্যানেজ করতে থাকলা, দেখবা যে রুগী ঠিকই সারভাইভ করে যাবে অনেক সময়। এটাই হলো ইমার্জেন্সি সিচুয়েশান। এখানে এই জন্যই বলছে, দেখো যে ম্যানেজমেন্ট কি, টু লার্জ বোর আইভি ক্যানুলা, ক্রিস্টালয়েড ব্লাড, কন্ট্রোল দ্য ব্লিডিং। যদি কোনো জায়গায় ব্লিডিং হতে থাকে সে জায়গাটা কন্ট্রোল করা। হেমোরেজিক শক, এ তো আমাদের পড়ানো হয়েছে, আমি এটা নিয়ে আর খুব একটা। ডিসএবিলিটি, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে, তাই না? গ্লাসগো কমা স্কেল তোমরা পড়ছো নিশ্চয়ই। মিনিমাম স্কোর কত গ্লাসগো কমা স্কেলের? একদম ঠিক। ম্যাক্সিমাম এক্সপোজার, ওই যে কথা বলছিলাম, কমপ্লিটলি আনড্রেস দ্য পেশেন্ট। রুগী শুয়ে আছে, তুমি উপরে দেখলা, নিচের অংশটায় রুগীটাকে কাট করে উল্টায় তুমি পিছন দিকটা দেখো নাই, ওখানে অনেক কিছু পাইতে পারো। রোগীর ফিমার ফ্র্যাকচার হয়েছে, তুমি আর কিছু দেখো নাই। ব্লাড ট্রমা, লিভার ইঞ্জুরি, স্প্লিন ইঞ্জুরি, তুমি সেগুলো ঠেকাবা না। এই জন্যই বলা হচ্ছে যে আনড্রেস দ্য পেশেন্ট অ্যান্ড এক্সামিন ইন্টার বডি, এক মাথা থেকে আরেক মাথা মতো। যদি কনসাস থাকে রুগীর, যদি ফিমার ফ্র্যাকচার পাও, তুমি আরেক পা উঠাইতে বলো, দেখবা ফ্র্যাকচার থাকলে উঠাইতে পারবে না। এই হাত উঁচু করেন, এই হাত উঁচু করেন, হ্যাঁ, জিব্বা দেখান। কথা বললে কথা রেসপন্স করতেছে, তাহলে আমার বুঝতে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। তারপরে দেখো যে লুক ফর হিডেন ইঞ্জুরি, হিডেন ব্লিডিং কোনো জায়গায় আছে কিনা, বার্ন আছে কিনা, ফ্র্যাকচার আছে কিনা। হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য রুগীর আইভি ফ্লুইডটা যদি একটু ওয়ার্ম দিতে পারো, ভালো গরম করা, অথবা ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিয়ে দাও তাকে, তার গায়ে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে রুগী, একটা ব্ল্যাঙ্কেট দিলেও তো তার গাটা শরীরটা গরম হবে আস্তে আস্তে। রিসাসিটেশন, এই যে এটাই হলো, আমরা তো জানি এটা, আমরা এর আগেও বলছি যে রিসাসিটেশন করা, এই টার্মটা তো নিশ্চয়ই সবাই জানো। রিসাসিটেশন জানো না এরকম কেউ আছে নাই? তাহলে রিসাসিটেট করতে হবে রুগীকে নর্মাল ফিজিওলজিতে বা তার কাছাকাছি নিয়ে যাওয়াটাই হলো রিসাসিটেশন। ওর যেটা অভাব আছে সেই অভাবটা পূরণ করাটাই হলো রিসাসিটেশন। তার যদি অক্সিজেনের অভাব হয় অক্সিজেন দাও, তার যদি ফ্লুইডের অভাব হয় ফ্লুইড দাও, ব্লাডের অভাব হলে ব্লাড দাও, যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে বন্ধ করো। দিস ইজ রিসাসিটেশন। হেড টু টো এক্সামিনেশন, তাই না? সেকেন্ডারি সার্ভেতে, প্রাইমারি সার্ভের পরে রিসাসিটেশন, এরপর সেকেন্ডারি সার্ভে, তুমি হেড থেকে টো পর্যন্ত দেখবা। এর মধ্যে এবার তুমি হিস্ট্রি টিস্ট্রি যা নিবা, সেকেন্ডারি সার্ভে বেলা তুমি আরও একটু ডিটেলস, যে কথাগুলো তোমার ওই সময় শোনা হয়নি, তুমি মনে করতেছো এই জিনিসগুলো তুমি আবার সেই সময় অ্যাম্পল হিস্ট্রি, যে অ্যালার্জি, মেডিকেশান, কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা, তার কোনো ওষুধ সে নিয়মিত খায় কিনা, পাস্ট ইলনেস, কোনো ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট কোনো পাস্ট ইলনেস আছে কিনা, লাস্ট মিল কখন খেয়েছে, আমার জিয়ে দেওয়া লাগতে পারে, তাহলে আমার লাস্ট মিল কোন সময় খেয়েছে সেটাও জানা দরকার। এইরকমভাবে তোমাকে এই লাইনটা ফলো করতে হবে। এরপরে ইনভেস্টিগেশন আছে, করবা। ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা, এটাকে বলা হয় ফার্স্ট। ওই যে যেটা বললাম যে হ্যান্ডহেল্ড ডপলার বা আল্ট্রাসাউন্ড মেশিন থাকে, যেটা আমরা ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা, যে কোনো ট্রমা পেশেন্টের তুমি দেখতে পারো, এখানে ধরে বিভিন্ন জায়গায় কালেকশান আছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, এটা তুমি দেখতে পারো। বেড সাইড, দিস ইজ এ বেড সাইড টেস্ট, বেড সাইডে তোমার দেখতে পারো এটা। এরপরে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, আইসিইউ কেয়ার, ডিপেন্ডস অন ইনজুরি। ডেফিনিটিভ ম্যানেজমেন্টটা তো তুমি এই এত কিছু পরে তুমি তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তার সমস্যাটা কোথায়, সেই অনুযায়ী তোমাকে ম্যানেজমেন্ট করতে হবে। যদি ফ্র্যাকচার থাকে ফ্র্যাকচার ফিক্সেশন করতে হবে, নিউরোলজিক্যাল যদি ইন্টারভেনশন লাগে নিউরোলজিস্টকে তোমার দেখাইতে হবে, থোরাকোটমি লাগলে থোরাকোটমি, ল্যাপারোটমি লাগলে ল্যাপারোটমি, তাই না? সমস্ত কিছু। আইসিইউ লাগলে আইসিইউতে এর মধ্যে কথা বলে রাখতে হবে যে একটা খারাপ রোগী আছে, আইসিইউতে একটা বেড খালি করেন, এটাও তোমাকে মেজারটা দিতে হবে তোমাকে।
এখানে আছে পিক আওয়ার, রোগীর ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ট্রমা পেশেন্টের ডেথ যেটা হয়, ফার্স্ট পিক হলো সেকেন্ড টু মিনিটসের মধ্যে যেটা হয়, তাই না, উইদিন সেকেন্ড টু মিনিটস। ব্রেন ইনজুরি, কার্ডিয়াক রাপচার, এটা হলো সেকেন্ড পিক, গোল্ডেন আওয়ার যেটা বলে, মিনিটস টু আওয়ার্স, যেমন এয়ারওয়ে অবস্ট্রাকশন, হেমোরেজ। আর থার্ড পিক হলো ডেজ টু উইকস, সেপসিস বা ওই যে মাল্টি অর্গান ডিসফাংশন ফেলিওরে যেটা হয়। কমপ্লিকেশানে তাই এগুলো দেখো, শক রেসপিরেটরি, এটা আমরা জানি। কেস সিনারিও, এ 25-year-old male is brought after a road traffic accident. Findings: unconscious, respiratory distress, pressure 80/50, pulse 130. তাহলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী আনকনশাস অবস্থায় আসছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আর কি প্রেশার কম, পালস ট্যাকিকার্ডিয়া আছে। হোয়াট ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি? ফার্স্ট প্রায়োরিটি কি? তাহলে ইয়ারও এটা রেসপিরেটরি ডিস্ট্রেস, ওটা দেখতে হবে। ডিসক্রাইব দ্য ABCD অ্যাপ্রোচ, তাই না, এটা এখানে আলাপ হয়েছে। হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ অর্ডার? হাউ উইল ইউ ম্যানেজ শক? এই রোগী আস্তে আস্তে শকে যাবে, এর হয়তো রেসপিরেটরি হিমোথ্রাক্স থাকতে পারে, একই সাথে পলিট্রমা, তাহলে ব্লাড অ্যাবডোমিনাল ট্রমা হইতে পারে না, অ্যাবডোমিনাল ব্লাড হিমোপেরিটোনিয়াম থাকতে পারে তো, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ।